কানাডা ৩৩,০০০ বিদেশি নাগরিককে সরাসরি পিআর দিচ্ছে। খবরটা নিশ্চয়ই আপনারা শুনেছেন। আচ্ছা বলুন তো কিভাবে শুনেছেন খবরটা? আমি যেভাবে বললাম যে কানাডা ৩৩,০০০ বিদেশি নাগরিককে পিআর দিচ্ছে। খবরটা কি এইভাবে শুনেছেন নাকি ভিন্নভাবে শুনেছেন? আমি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু পোস্ট দেখলাম, ইউটিউবে একটা ভিডিও দেখলাম। সেখানে বলা হচ্ছে যে কানাডা ৩৩,০০০ পার্মানেন্ট রেসিডেন্স নিচ্ছে, সরাসরি পিআর নিচ্ছে। আপনারও সুযোগ আছে। ইউটিউবের সেই ভিডিওটি বাংলায়, তার মানে হচ্ছে বাংলাদেশের নাগরিকদের উদ্দেশ্যে, বাংলাদেশের জনগণের উদ্দেশ্য করে সেই ভিডিওটি প্রচার করা হয়েছে। আরও বেশ কিছু বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ার পোস্ট এরকম প্রচারিত হতে দেখা গেছে, চোখে পড়েছে। আসল ঘটনাটা কি? ঘটনাটি আলোচনায় কেন এলো হঠাৎ করে? আলোচনা এসেছে কয়েকদিন আগে টরন্টো স্টারে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার লিনা দিয়েবের একটি বিশাল ইন্টারভিউ ছাপা হয়েছে। সেই ইন্টারভিউটার হেডলাইন ছিল যে কানাডা 33,000 ফরেন ওয়ার্কারকে পার্মানেন্ট রেসিডেন্সি দিচ্ছে। সো বিষয়টি হচ্ছে ৩৩,০০০ বিদেশি শ্রমিককে পার্মানেন্ট রেসিডেন্সি দিচ্ছে কানাডা। এই ৩৩,০০০ বিদেশি শ্রমিক কারা? এই ৩৩,০০০ বিদেশি শ্রমিক হচ্ছে যারা টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় বসবাস করছে, কানাডায় অবস্থান করছে। এটি কি নতুন কোনো সিদ্ধান্ত? না দর্শক, এটি নতুন কোনো সিদ্ধান্ত না। গত বছর কানাডা যখন 2026-27-এর যে 2026 থেকে 2028 এই 2 বছরের যে ইমিগ্রেশন লেভেল প্ল্যানটা যেটা অ্যানাউন্স করে, অর্থাৎ তার যে পরিকল্পনা আগামী 2 বছরে কানাডা কী পরিমাণ ইমিগ্রেন্ট নেবে, কোন খাতে কত নেবে, যে পরিকল্পনাটা অ্যানাউন্সমেন্ট করেছিল, সেই অ্যানাউন্সমেন্টেই এটা ঘোষণা করা ছিল যে ফর ওয়ান টাইম কানাডা এই ৩৩,০০০ টেম্পোরারি ওয়ার্কার যারা কানাডায় আছে তাদেরকে পার্মানেন্ট রেসিডেন্সি দেবে। সেইটি তিনি নতুন করে তার ইন্টারভিউতে উল্লেখ করেছেন এবং সেখানে বলছেন যে এই যে কর্মসূচিটি যেটি আমরা আগে বলেছিলাম সেটি এখন সফট লঞ্চ হয়েছে, কিন্তু কোন ক্রাইটেরিয়ায় কাদেরকে কতগুলো নিয়োগ করা হবে, কিভাবে করা হবে সেটি এখনও ফাইনাল হয় নাই। ফাইনাল হওয়ার পথে আছে এপ্রিল মাসের যে কোনো একটা সময়, প্রবাবলি ফার্স্ট অফ দ্য মান্থ এটি অ্যানাউন্স করা হবে। সো এপ্রিল মাসে যখন ক্রাইটেরিয়া, কোয়ালিফিকেশনের শর্তাবলী সব অ্যানাউন্সমেন্ট করা হবে, দেন এটির প্রসেস শুরু হবে। বাট বাই দিস টাইম তারা কাজ করতে শুরু করেছে। এখন এর ব্যাকগ্রাউন্ডটা কি? কানাডিয়ান গভর্নমেন্ট কেন এই ৩৩,০০০ বিদেশি শ্রমিককে সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার সিদ্ধান্তটা নিল? দর্শক আপনারা নিশ্চয়ই বিভিন্ন সময়ে ইউটিউবে যারা আলোচনা করেন তাদের ভিডিওতে কিংবা পত্রপত্রিকা যারা কানাডিয়ান মিডিয়ার খোঁজখবর রাখেন তারা জেনে থাকবেন যে বিপুল সংখ্যক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ফরেন ওয়ার্কার যারা ওয়ার্ক পারমিটে কানাডায় আছে তাদের তারা স্ট্যাটাস হারানোর একটা ঝুঁকির মধ্যে আছেন, এমন একটা অবস্থার মধ্যে আছেন। গভর্নমেন্টের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনে টেম্পোরারি ওয়ার্ক পারমিট নিয়ে কানাডায় যারা এসেছিলেন তাদের মধ্য থেকে 2025 সালে প্রায় 21,25,000 বিদেশি শ্রমিকের যে তাদের স্ট্যাটাস, ইনফ্যাক্ট তাদের যে পারমিট, ওয়ার্ক পারমিট, সেটা এক্সপায়ার করে গেছে। 2026-এ আরও 19,38,805 জন টেম্পোরারি ফরেন ওয়ার্কার যারা আছে ওয়ার্ক পারমিটে তাদের এক্সপায়ার করবে। এখন এই যে 2025-এ 21,25,000 ওয়ার্ক পারমিট এক্সপায়ার করলো, তারা আউট অফ স্ট্যাটাস হয়ে গেল, তারা কোথায়? সেই হিসাব কিন্তু গভর্নমেন্ট এখন খুঁজে পাচ্ছে না। স্পেসিফিক্যালি গভর্নমেন্টের কাছে তেমন কোনো ইনফরমেশন নাই যে এই লোকগুলি আসলে কোথায় আছে, তারা কি দেশ ছেড়ে চলে গেছে নাকি তারা কানাডায় অবস্থান করছে। বাট গভর্নমেন্ট অ্যাজিউমিং, তাদের ধারণা হচ্ছে যে আনডকুমেন্টেড যে পিপুলগুলো কানাডায় আছে তার সংখ্যাটা মধ্যে এরা ঢুকে গেছে এবং এই 2026-এ যাদের এক্সপায়ার করবে তারাও ঠিক অ্যাকচুয়ালি সেখানে চলে যাবে। যদিও মন্ত্রী তার ইন্টারভিউতে বলছেন যে আমরা এক্সপেক্ট করি যাদের ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেছে তারা মেয়াদ শেষে চলে যাবে, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা ভিসার মেয়াদ শেষে নিজ দেশে ফিরে যাবে। এখন গত বছর কানাডাতে যারা পিআর পেয়েছে ইন অল গ্রুপ, যারা পিআর পেয়েছে সেখানে আছে টোটাল
95,000 পিপলকে পিআর দেওয়া হয়েছে গত বছর। এবং গভর্নমেন্টের যে হিসাব, তারা এটা অ্যাসেস করতে পেরেছে যে 3,95,000 যারা পিআর, তাদের হাফ, অলমোস্ট 50% দে ওয়ার অলরেডি ইন কানাডা। মেবি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ছিল, মেবি ওয়ার্ক পারমিটে ছিল, আইদার ওয়ে তারা ছিল, কিন্তু মেবি রিফিউজি যারা স্ট্যাটাস আগে অ্যাকসেপ্টেড হয়েছিল তারা ছিল, বাট দে ওয়ার অলরেডি ইন কানাডা। তাদের মধ্য থেকেই এই 3,95,000 যারা পিআর পেয়েছে তার 50% ছিল এখানে। এখন যেটা নতুন যেটি আলোচনায় আসছে যে 33,000 পিআর দেওয়া হবে, এই 33,000 আসলে গভর্নমেন্ট যে ডিসাইড করেছে বা তার যে ইমিগ্রেশন লেভেল প্ল্যানে যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেখানে কিন্তু স্পষ্ট করে বলা ছিল দোজ হু আর অলরেডি ইন কানাডা উইথ ভ্যালিড ওয়ার্ক পারমিট। অর্থাৎ যাদের এখন পর্যন্ত ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে, অর্থাৎ যেই সময়টা তারা অ্যাপ্লাই করবে, এপ্রিল মাসে যদি অ্যানাউন্সমেন্ট মানে ক্রাইটেরিয়া এবং অন্যান্য শর্তাবলী অ্যানাউন্সমেন্ট করা হয় এবং মে মাস থেকে যদি অ্যাপ্লিকেশন নেয় কিংবা এপ্রিল মাস থেকে যদি অ্যাপ্লিকেশন নেয়, তাহলে সেই সময়ে দে হ্যাভ ভ্যালিড ওয়ার্ক পারমিট, মানে ভ্যালিড স্ট্যাটাসে তারা আছে, তাদের মধ্য থেকে এই 33,000 বিবেচনা করা হবে। এখন তাদের মধ্য থেকে কাদেরকে বিবেচনা করা হবে তারও একটা ক্রাইটেরিয়া কিন্তু সেই যে ইকোনমিক ইমিগ্রেশন লেভেল প্ল্যান অ্যানাউন্স করা হয়েছিল কিংবা ইমিগ্রেশন মিনিস্টার টরন্টো স্টারে যে ইন্টারভিউ দিয়েছেন সেখানেও তার একটা ইঙ্গিত আছে। সেখানে বলেছেন যে যেই সব খাতগুলো প্রায়োরিটি খাত, মানে কানাডার জন্য খুব দরকার, তার মধ্যে কনস্ট্রাকশন একটা খুবই দরকার, হেলথ কেয়ার একটা খুবই দরকার, কিন্তু তারা বলছে যে হাই ডিমান্ড সেক্টর এবং আরও একটা কন্ডিশন হচ্ছে যে রুরাল এরিয়া, মানে নর্থ শহরে, আপনি টরন্টো শহরে থাকবেন কিংবা ভ্যানকুভার শহরে থাকবেন, মন্ট্রিয়াল শহরে থাকবেন, সেটা না, রুরাল এরিয়াতে যেই সব পেশার ডিমান্ড আছে সেই সব পেশায় যারা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই যে 33,000 যাদের ওয়ার্ক পারমিট দেওয়া হবে। সো বেসিক্যালি হচ্ছে বিষয়টা কিন্তু এমন না যে যারা আপনারা প্রচার করছেন যে 33,000 মানে পার্মানেন্ট রেসিডেন্ট সরাসরি কানাডা নেবে, নো, তারা সরাসরি নিচ্ছে না। তারা কানাডার ভেতর যারা আছে তাদের মধ্য থেকে দোজ হু আর হোল্ডিং ভ্যালিড ওয়ার্ক পারমিট ইন কানাডা তাদের মধ্য থেকে নেবে, এবং তাদের মধ্য থেকে হচ্ছে যাদের ডিমান্ডিং সেক্টরে যারা কাজ করছিলেন তাদের মধ্য থেকে নেবে, প্লাস রুরাল এরিয়ায় যে ডিমান্ড আছে সেই ডিমান্ড যারা ফুলফিল করতে পারবেন তাদের। সো দর্শক, 33,000 বিদেশি শ্রমিককে যে ওয়ার্ক পারমিট দিবে, পার্মানেন্ট রেসিডেন্সি দিবে কানাডা, পিআর দিয়ে দেবে কানাডা, সেটি ইন জেনারেল আপনারা যারা মানে যারা আর কি ওই ব্যবসা করার জন্য যারা ব্যবহার করতে চান তাদের জন্য এটি না আসলে। সো কেউ যদি আপনাকে বলে যে এই যে 33,000 পিআর দিবে তোমাকে, সেখানে পাওয়াই দেব, অ্যাপ্লিকেশন করাই দেব, সুযোগ করাই দেব, বি কেয়ারফুল। খালি খালি মানে পকেটের পয়সা খরচ করবেন না। খোঁজ খবর নিয়ে লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট যারা আছে, আমি আবার বলি দর্শক, আপনি ইমিগ্রেশন নিয়ে যার সঙ্গে কনসাল্ট করবেন আগে জেনে নেবেন তার লাইসেন্স আছে কিনা। ইউ হ্যাভ এভরি রাইট টু আস্ক হিম, আর ইউ লাইসেন্সড ইমিগ্রেশন কনসালটেন্ট, ক্যান আই সি ইউর কপি অফ ইউর লাইসেন্স? ইউ হ্যাভ এভরি রাইট। কারণ ওই ইমিগ্রেশন কনসালটেন্টকে তার অফিসে লাইসেন্সটাকে ঝুলিয়ে রাখতে হয়, তারা ঝুলিয়ে রাখেন যারা ইমিগ্রেশন কনসালটেন্টদের অফিসে গেছেন। এর বাইরে আনলাইসেন্সড কোনো ব্যক্তির সঙ্গে ইমিগ্রেশন বিষয় নিয়ে কোনো লেনদেন করবেন না, কোনো পর্যালোচনা করবেন না। আজ এই পর্যন্ত দর্শক, ভালো থাকবেন আপনারা।